একাদশ শ্রেণীর রসায়ন প্রথম সেমিস্টার তৃতীয় অধ্যায় মৌলসমূহের শ্রেণী বিভাগ ও ধর্মাবলীর পর্যাবৃত্তি। তো এক এক করে বিভিন্ন মৌল আবিষ্কার হচ্ছে, ধীরে ধীরে মৌলের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তো তাদেরকে আলাদা আলাদাভাবে মনে রাখা বা তাদের ধর্মগুলোকে আলাদা আলাদা করে মনে রাখা কষ্টসাধ্য। সেই নিয়ে বিজ্ঞানীরা চেষ্টা করছেন যে কিভাবে এই যে একের পর এক মৌল আবিষ্কার হচ্ছে তাদেরকে সহজে বা তাদের ধর্মাবলী সহজেই মনে রাখা যায়। সেই জন্য বিজ্ঞানীরা কি করছেন, যে যদি কোনো সূত্র পাওয়া যায় বা সূত্র বলা যায় যার সাহায্যে যে মৌলগুলো আছে, অসংখ্য মৌলগুলো আছে, তাদেরকে সহজেই তাদের ধর্ম বা তাদেরকে সহজেই ব্যাখ্যা করা যায়, তাদের ধর্মকে সহজেই ব্যাখ্যা করা যায়। তো সেই সম্পর্কেই প্রথম সূত্রটি হচ্ছে ডোবেরিনারের ত্রয়ী সূত্র। ডোবেরিনারের কি ত্রয়ী সূত্র, কি বললো ডোবেরিনার তার ত্রয়ী সূত্রে? রাসায়নিকভাবে সদৃশ, অর্থাৎ রাসায়নিক ধর্ম একই রকম, সদৃশ প্রতি তিনটি মৌলের পারমাণবিক গুরুত্বের বৃদ্ধির ক্রমানুসারে সাজালে, তিনটি মৌলকে সাজালে মাঝেরটির পারমাণবিক গুরুত্ব মোটামুটি অপর দুটির পারমাণবিক গুরুত্বের গড় হয়। মানে কি? রাসায়নিকভাবে সদৃশ এরকম তিনটি মৌল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব 7 বা 7, সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব 23 বা 23, পটাশিয়ামের 39 বা 39। এবার এই মাঝেরটির পারমাণবিক গুরুত্ব, এদেরকে আমি পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির ক্রমানুযায়ী সাজিয়ে লিখেছি। মাঝেরটির পারমাণবিক গুরুত্ব হচ্ছে 23। তাহলে অপর দুটি লিথিয়াম এবং পটাশিয়ামের পারমাণবিক গুরুত্বের গড় কত হবে? 7 + 39/2, 46/2, 23, যা মাঝেরটির সমান। এটাই ডোবেরিনার তার ত্রয়ী সূত্রে বলল। এবারে তার কিছুদিন বাদে বিজ্ঞানী সাকুরতোয়া টেলুরিক কুণ্ডলীর সূত্র দিলেন। কি সেই টেলুরিক কুণ্ডলীর সূত্র? মৌলগুলিকে সেই সময়ে, ওনার সময়ে, ওই বিজ্ঞানী যখন তার সমসাময়িক সময়ে যে মৌলগুলো আবিষ্কৃত ছিল সেই মৌলগুলিকে সহজভাবে মনে রাখার জন্য তিনি তার সূত্র দিয়েছিলেন। কি করেছিলেন, কি বললেন তিনি তার সূত্রে? মৌলগুলোকে একটি উল্লম্ব চোঙের গায়ে ক্রমবর্ধমান পারমাণবিক ভর, উনিও কিন্তু পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্বকেই প্রাধান্য দিলেন, অনুযায়ী 45 ডিগ্রি কোণে আনত একটি ঘূর্ণায়মান রেখায় সজ্জিত করেন এবং লক্ষ্য করেন যে এই টেলুরিক কুণ্ডলিতে সমধর্মী মৌলগুলি একই উল্লম্ব রেখায় অবস্থান করে। অর্থাৎ কি, ধরলাম এটি একটি উল্লম্ব চোঙ, ঠিক আছে? এবার এইটি একটি রেখা বা এটি একটি ধরলাম কাগজের টুকরো, এইটুকু না, একটু বড় আছে, এরকম বড় আছে। তো এই রেখার মধ্যে আমি বিভিন্ন মৌলগুলোকে পারমাণবিক গুরুত্ব বৃদ্ধি অনুযায়ী লিখছি। প্রথমে একটি, তারপরে একটি, তারপরে একটি, তারপরে একটি, একটা নির্দিষ্ট দূরত্বে লিখছি। ঠিক আছে? কীভাবে লিখছি? প্রথম মৌলের থেকে দ্বিতীয় মৌলের পারমাণবিক গুরুত্ব বেশি হবে, তার থেকে তৃতীয়টি। এবার আমি সাজাবো কিভাবে? এই রেখাটিকে পেঁচাবো, এই কুণ্ডলীর গায়ে পেঁচাবো। কীভাবে পেঁচাবো? এইটা হচ্ছে 90 ডিগ্রি, তো এরকম করে মোটামুটি এই যে 45, 90-র অর্ধেক 45, এরকম করে আমি পেঁচিয়ে পেঁচিয়ে আসবো। দেখবো যদি ধরলাম এইখান থেকে আমি স্টার্ট করলাম, পেঁচিয়ে যাচ্ছি, তাহলে ঠিক এইখানে পেঁচিয়ে আবার এইখানে যখন আসবো একটি মৌল আসবে, আবার আসবো এইখানে। এই একই উল্লম্ব রেখায় যে মৌলগুলোকে আমি পাবো তাদের রাসায়নিক ধর্ম একই হবে। এই হচ্ছে বিজ্ঞানী সাকুরতোয়ার কুণ্ডলীর সূত্র। এবার নিউল্যান্ডসের অষ্টক সূত্র কি বলছে? নিউল্যান্ডস তার অষ্টক সূত্রে মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব, এই বিজ্ঞানীও কিন্তু পারমাণবিক গুরুত্বকেই প্রাধান্য দিলেন। এখানেও পারমাণবিক গুরুত্ব, এখানেও পারমাণবিক গুরুত্ব, এখানেও পারমাণবিক গুরুত্ব। ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজিয়ে দেখেন যে কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে অষ্টম মৌলটির ধর্ম প্রথমটির অনুরূপ হয়। মানে কি? ধরলাম এটি একটি মৌল, এবার আমি আরও মৌল আছে, এরপরে দ্বিতীয় মৌল, চতুর্থ মৌল, পঞ্চম মৌল, এভাবে চলছে। প্রথম মৌল থেকে দ্বিতীয় মৌলের পারমাণবিক গুরুত্ব বেশি, তার থেকে তারপরেরটার আরও বেশি, আরও বেশি, আরও বেশি, আরও বেশি, এভাবে সাজাই যদি, তাহলে দেখতে পাবো ঠিক প্রথম মৌল থেকে শুরু করলে অষ্টম মৌলে যখন আসবো এই মৌল আর অষ্টম মৌলের ধর্মেও সদৃশ হবে, ধর্ম একই রকম হবে। নিউল্যান্ডস তার অষ্টক সূত্রে এই কথা বললেন। কিন্তু নিউল্যান্ডসের অষ্টক সূত্রের একটি ত্রুটি লক্ষ্য করা যায়। কি? সেই সময় যে আবিষ্কৃত মৌলগুলো ছিল তার মধ্যে হালকা মৌলগুলি, অর্থাৎ
হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত পরমাণু ক্রমাঙ্ক 1 থেকে পরমাণু ক্রমাঙ্ক 20 পর্যন্ত মৌলগুলির ক্ষেত্রে নিউল্যান্ডের অষ্টক সূত্র প্রযোজ্য, তারপর থেকে আর প্রযোজ্য নয়। এই ছিল নিউল্যান্ডসের অষ্টক সূত্রের ত্রুটি। এবারে আসবো আমরা মেন্ডেলিভের পর্যায় সূত্র। মেন্ডেলিভ কি বলল? মেন্ডেলিভ তার পর্যায় সূত্রে বললেন যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। মেন্ডেলিভও কিন্তু পারমাণবিক গুরুত্বকেই প্রাধান্য বা গুরুত্ব দিলেন। এবার মেন্ডেলিভ কি বললেন? এবার মৌলগুলোকে আমি সাজাবো। কিভাবে সাজাবো? পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির ক্রমানুযায়ী সাজাচ্ছি। এই একটা মৌল, তারপর আরেকটা মৌল, তারপর আরেকটা মৌল, আরেকটা মৌল, কিন্তু এর থেকে এর পারমাণবিক গুরুত্ব বেশি, তার থেকে পরেরটার পারমাণবিক গুরুত্ব বেশি, এইভাবে সাজাচ্ছি। সাজানোর পর দেখব যে এই যে এখান থেকে এখানে গেলে ধর্মের কিছু ধর্মের পরিবর্তন হবে, এখান থেকে এখানে গেলে কিছু ধর্মের পরিবর্তন হবে, এখান থেকে এখানে গেলে কিছু ধর্মের পরিবর্তন হবে। পরিবর্তন হতে 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 আবার এর মতো ধর্ম আসবে, ধর্মটা ফিরে আসবে। অর্থাৎ পর্যায়ক্রমে ধর্মের পুনরাবৃত্তি হবে, পর্যায়ক্রমে ধর্মের পুনরাবৃত্তি হবে। যে ধর্মগুলোর পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় তাদেরকে পর্যায়গত ধর্ম বলে। ঠিক আছে? সেই ধর্মগুলোর মধ্যে কি কি পড়তে পারে? পারমাণবিক ব্যাসার্ধ, আয়নী ভবন শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, চৌম্বক ধর্ম। ঠিক আছে? তো এই ধর্মগুলো, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব, এই ধর্মগুলো কি হয়? পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, অর্থাৎ পরিবর্তন হবে হবে হবে, আবার ঠিক একই রকমের ধর্ম দেখাবে একটা মৌলের ক্ষেত্রে। তো এই ছিল মেন্ডেলিভের পর্যায় সূত্র। মেন্ডেলিভের সমসাময়িক সময়ে বিজ্ঞানী লোথার মেয়ারও তার পর্যায় সূত্র দিয়েছিলেন, সেম টু সেম, শুধু একটুখানি আলাদা। তিনি তার সূত্রে শুধু এইটুকুনি বলেছিলেন, মৌলসমূহের ভৌত ধর্ম, রাসায়নিক ধর্মের কথা উনি বলেননি। তাদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তার কথাটিও কিন্তু, তার সূত্রটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেই সমসাময়িক সময়ে মেন্ডেলিভের পর্যায় সূত্রটি সবসময় চর্চিত হতো বা আলোচনার মধ্যে থাকতো। লোথার মেয়ারের সূত্রটি সেইভাবে আত্মপ্রকাশ করেনি। তো এই ছিল বিভিন্ন বিজ্ঞানীর দেওয়া বিভিন্ন মৌল সম্পর্কে তাদের সূত্রাবলী। ঠিক আছে? তো এইবার ওই সূত্রগুলোর উপরে ভিত্তি করে এই বিশেষ করে এই মেন্ডেলিভের পর্যায় সূত্রের উপরে ভিত্তি করে মেন্ডেলিভ কী করেন? মৌলগুলোকে শ্রেণী বিভাগ করে একটা সারিবদ্ধ করার চেষ্টা করেন একটা সারণীর মধ্যে। মেন্ডেলিভ তার পর্যায় সূত্রের উপর ভিত্তি করে বিভিন্ন মৌলগুলোকে শ্রেণীবিন্যাস করেন এবং একটি সারণী তৈরি করেন। সেটি মেন্ডেলিভের পর্যায় সারণী নামে পরিচিত। বা মৌলগুলোকে যখন তার পর্যায় সূত্রের উপর ভিত্তি করে আমি যখন একটা শ্রেণীবিন্যাস করব এবং তার ফলে একটা সারণী পাবো, সেটাই পর্যায় সারণী। তো মেন্ডেলিভের ক্ষেত্রে সেটা মেন্ডেলিভের পর্যায় সারণী হবে। এবার মেন্ডেলিভের পর্যায় সারণী যখন তিনি দিয়েছিলেন, মানে ওই পর্যায় সূত্র দিয়ে তারপরে যখন সারণীটি তৈরি করেন, তখন মোটামুটি আবিষ্কৃত মৌলের সংখ্যা ছিল 63টি। 63টি মৌল আবিষ্কৃত ছিল। সেই 63টি মৌলকে নিয়ে তিনি সারণী তৈরি করেন। তার সারণীতে কতগুলি উল্লম্ব সারি ছিল, কতগুলি অনুভূমিক সারি ছিল। এবার যদি আমি বইতে দেখাই, দেখতে পাচ্ছ সবাই? এবার কি, এই যে এইটা একটা পর্যায় সারণী, যদিও এটি মেন্ডেলিভের পর্যায় সারণী নয়, মেন্ডেলিভের পর্যায় সারণীর আধুনিক সংস্করণ। কারণ মেন্ডেলিভের পর্যায় সারণীতে এই শূন্য শ্রেণী ছিল না, এই যে শূন্য লেখা, এই শূন্যটা, এই 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 লাইনটা ছিল না। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এই পর্যায় সারণীতে কতগুলি অনুভূমিক সারি থাকে, এই যে অনুভূমিক সারি, আর কতগুলো উল্লম্ব সারি থাকে। এই অনুভূমিক সারিগুলোকে বলা হয় পর্যায় এবং উল্লম্ব সারিগুলোকে বলা হয় শ্রেণী। তো মেন্ডেলিভ যখন তার পর্যায় সারণী দিয়েছিলেন তখন এই শেষের শ্রেণীটি ছিল না, কারণ এই শেষের শ্রেণীতে যে মৌলগুলি আছে পরবর্তীতে আমরা জানতে পারবো এগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল। আর মেন্ডেলিভ যখন তার পর্যায় সারণী দিয়েছিলেন নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কৃত ছিল না, তাই এই শ্রেণীটি ছিল না। তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে
কয়টি শ্রেণী ছিল? 8টি। 1 2 3 4 5 6 7 8 এবং পর্যায়ে কতগুলি ছিল? 7টি। 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এবার মেন্ডেলিভ তার পর্যায় সারণী তার পর্যায় সূত্রের উপর ভিত্তি করে দিলেন। দেওয়ার সময় উনি বললেন যে আমি এই পর্যায় সারণীতে কিছু ঘর ফাঁকা রেখে যাচ্ছি, পরবর্তীতে মৌলগুলো আবিষ্কৃত হবে এবং আমি এই ঘরের জন্য যে ধর্মগুলো বলেছি ওই মৌলগুলোর ধর্ম একই হবে। কি সেই মৌলগুলোর ঘর ফাঁকা ছিল? এই যে এখানে লেখা আছে SC মানে স্ক্যান্ডিয়াম, এই ঘরটি ফাঁকা ছিল। গ্যালিয়াম, এই ঘরটি উনি ফাঁকা রেখেছিলেন। আর এই জার্মেনিয়াম, এই ঘরটি উনি ফাঁকা রেখেছিলেন। এই ঘরটি ফাঁকা রেখেছিলেন কিন্তু এই ঘরের মৌলের নাম তিনি দিয়ে গিয়েছিলেন, সেটা হচ্ছে একা বোরন। মানে এই ঘরের মৌলটির সঙ্গে বোরনের ধর্মের সাদৃশ্য থাকবে বলে উনি এই ঘরের মৌলটির নাম দিয়েছিলেন একা বোরন। একইভাবে অ্যালুমিনিয়ামের ধর্মের সঙ্গে এই ঘরের মৌলের সাদৃশ্য থাকবে বলে এই মৌলটির নাম দিয়েছিলেন একা অ্যালুমিনিয়াম। আর এই ঘরের মৌলটির নাম দিয়েছিলেন একা সিলিকন। অর্থাৎ একা বোরন মৌলটি হচ্ছে স্ক্যান্ডিয়াম, একা অ্যালুমিনিয়াম মৌলটি হচ্ছে গ্যালিয়াম, একা সিলিকন মৌলটি হচ্ছে জার্মেনিয়াম। তো পরবর্তীকালে ঠিক মৌলগুলো আবিষ্কৃত হয় এবং এই ঘরগুলোতে মৌলগুলো বসানো হয় এবং তাদের নামগুলো তখন সেই হিসেবে নামগুলো দেয়া হয়, নতুন করে নাম দেওয়া হয়। একা বোরনের জায়গায় স্ক্যান্ডিয়াম, একা অ্যালুমিনিয়ামের জায়গায় গ্যালিয়াম, একা সিলিকনের জায়গায় জার্মেনিয়াম। ঠিক আছে, তারপরে অ্যাকচুয়ালি আমাদের বইতে যে সারণীটা দেয়া হয়, নিষ্ক্রিয় মৌলগুলো যখন আবিষ্কার হলো তারপরে ওই মেন্ডেলিভের পর্যায় সারণীর আধুনিক সংস্করণ করে বইতে দেওয়া হয়, যেখানে এই নিষ্ক্রিয় মৌলগুলির জন্য একটি ঘর অর্থাৎ একটি শ্রেণী যুক্ত করে বলা হয়। এই শ্রেণীটিকে শূন্য শ্রেণী বলা হয়, এই মৌলগুলোকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। তো পরবর্তীতে আমরা যখন একটি ভিডিও করব তখন কেন একে শূন্য শ্রেণী বলা হলো, কেন এদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হলো, আরও মেন্ডেলিভের পর্যায় সারণীর বিবরণ নিয়ে আলোচনা করব অন্য একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে এইটুকুনি। ধন্যবাদ সবাইকে।